সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সঙ্গে আছে আমি নাজমুস সালেহি। জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গ এখন আলোচনার টেবিল থেকে রাজপথের আন্দোলনে। 18 সেপ্টেম্বর থেকে কয়েকটি ইসলামী দল বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলনের ঘোষণা করেছে ইতোমধ্যে। অথচ জুলাই সনদ প্রণয়ন, বাস্তবায়ন, পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক দলগুলোই নিয়ামক ভূমিকায়। জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করছে সরকার ও রাজনৈতিক দলগুলোর সমন্বয়কের মতো। রাজনৈতিক দলগুলোর মতৈক্য প্রতিষ্ঠার দায়িত্ব দলগুলোরই, কিন্তু তারা এখন মুখোমুখি। সর্বশেষ রাজপথে নেমেছে তারা। প্রশ্ন হচ্ছে, তাদের দাবি পূরণ করবে কে? কার কাছে দাবি তাদের? সাম্প্রতিক রাজনীতির নানা দিক নিয়ে আজকের সম্পাদকীয় ঐক্যমত্যের টেবিল থেকে রাজপথে। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, বিএনপির সাবেক সংসদ সদস্য, এবং তার সঙ্গে সহ আলোচক হিসেবে আছেন ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। দর্শক, আপনারাও চাইলে অংশ নিতে পারবেন অনুষ্ঠানে। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনার যাব তার আগে জেনে নিব আমরা আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। পিয়ার দাবিতে 3 দিনের কর্মসূচি জামায়াত সহ ইসলামী দলগুলোর। বিরোধিতাকারীদের পরিণতি হবে ছাত্র সংসদ নির্বাচনের মতো, হুঁশিয়ারি নেতাদের। যুগপৎ আন্দোলনে যাবে না এনসিপি। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি মাস্টার প্ল্যানের অংশ, বলছে বিএনপি। জনরাই ছাড়া কিছু করলে গণতন্ত্র ব্যাহতের শঙ্কা, নির্বাচন পেছালে সংকটে পড়বে দেশ। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে উত্তাল ফরিদপুর। অবরোধ কর্মসূচির পর এবার ভাঙ্গার ইউনো নির্বাচন কার্যালয়ে ভাঙচুর, আগুন। বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল পালন। প্রায় 13,000 জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। যুব সমাজ সক্রিয় থাকলে দমিয়ে রাখতে পারবে না কোনো বাধা, বললেন প্রধান উপদেষ্টা। এবং শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠায় বড় ভূমিকা ভারতের। ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান, বাকি আর 2 জনের সাক্ষ্য। দর্শক, এই ছিল আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা আলোচনা শুরু করতে যাই। আমরা আলোচনাটা আসলে আজকে শুরু করতে চাই পাপিয়া আপা আপনাকে দিয়ে। আজকে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে রাজপথের যুগ আমরা শেষ করে এসেছি, এখন মানুষকে তার অধিকার ফিরিয়ে দেওয়ার সময়। এমন একটা প্রেক্ষাপটে আসলে জুলাই সনদ সহ আরও 5 দফা দাবিতে জামাত সহ তার আরও কয়েকটি ইসলামী দল আন্দোলনে যাচ্ছে, এবং এই আন্দোলনকে বিএনপি মাস্টার প্ল্যানের অংশ বলছে। আসলে জামাতের এই আন্দোলন কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে নাকি বিএনপির বিরুদ্ধে? এটা কি সরলীকরণ একটি আন্দোলন নাকি কোনো কি দেখছেন এখানে? তারা যেই পদ্ধতিটাকে সবচেয়ে নিজের জন্য সুবিধা মনে করছে সেটা নিয়ে তারা আন্দোলন করে যদি আদায় করা যায়, তাহলে তারা রাজনৈতিকভাবে ফায়দা হাসিল করতে পারবে, লাভবান হবে। সেই হিসাব করে তারা আন্দোলনের কর্মসূচি দিচ্ছে, এবং সেখানে তাদের কোন কোন বিষয়ে আন্দোলন করছে সেটা তারা নির্ধারণ করেছে, করে সেটা তাদের মতো তারা আগাচ্ছে। আর এখানে নির্বাচন বাংলাদেশে সারা জীবনই একটা সহজ সরল নির্বাচন হয়েছে। 300 সিটে এমপি নমিনেশন এবং এমপি নির্বাচন। তো এইখানে 15 বছর যাবৎ মানুষ ভোটের অধিকারও পায়নি, ভোট দিতেও পারেনি, এবং তরুণ প্রজন্ম তো ভোট দিতেই পারেনি, এবং যারা মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছেছে তারাও 15 বছর ভোট দিতে পারেনি। তো না পারার একটা অব্যক্ত যন্ত্রণা তো সবারই আছে। অর্থাৎ ভোট দেওয়ার মানসিক প্রস্তুতি, মানসিক প্রবণতা সবারই আছে। তবে সেটা স্থিতিশীল, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ যাতে হয়। কোনোভাবেই কোনো ত্রুটি বিচ্যুতি বলে, যেটা ত্রুটি বিচ্যুতি, এটা দুর্নীতি না, এটা করাপশন না, এটা জালজালিয়াতির ভোট না। আমার কথা যে ভোটের ত্রুটি বিচ্যুতি বা থাকবে কেন? এই ভোট নিয়ে 15 বছর যুদ্ধ। 71 সালের মুক্তিযুদ্ধ দেখবেন 69-এর পার্লামেন্টে যারা ছিল কাকে তাদের স্বীকৃতি দিচ্ছে না, দাবি দেওয়ার পূরণ করছে না। এই নির্বাচন নিয়ে তো বাংলাদেশের যত সমস্যা সৃষ্টি লগ্ন থেকে। তো এই জন্য নির্বাচনটা বিতর্কিত কোনোভাবে যাতে না হয়, অনিয়মও যাতে না হয়, এবং ত্রুটিমুক্ত নির্বাচন যাতে হয়, এটা সরকারকে সেই ব্যাপারেই পদক্ষেপ নিতে হবে। এই জামায়াতের যে হচ্ছে যে এই কর্মসূচি ঘোষণা করেছে, এর মধ্যে এই দাবিটিও আছে তারা বলছে। কিন্তু যেটা আপনার কাছে হচ্ছে আমার স্পেসিফিক জানতে চাওয়া, যে জামায়াতের এখন যেই আন্দোলনে সরব হওয়ার যে একটি ঘোষণা এসেছে 18 তারিখ, 19 তারিখ এবং 26 তারিখ,
প্রথমে ঢাকায়, তারপরে জেলা পর্যায়ে, এরপরে হচ্ছে উপজেলা পর্যায়ে তাদের হচ্ছে বিক্ষোভ কর্মসূচি। এখন এই সময় জামাতের এই আন্দোলনটাকে রাজপথে নিয়ে আসার, এইটাকে হচ্ছে আপনারা কি মনে করছেন? এইটা এখন নির্বাচনটা তাদের দাবি দেওয়া পূরণ না হলে নির্বাচন আরো পিছালে তারা আরো ফুরফুরা মেজাজে থাকবে, বেশি লাভবান হবে। কারণ বাংলাদেশে অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার যখনই আসে জামাতকে ফুরফুরা মেজাজেই আমরা 86 সালেও দেখছি, 11-তেও দেখছি, এবং বর্তমানে দেখছি। এটা তো নতুন কোনো জামাতের ইতিহাস না, এটা তো একই চেহারার পুরাতন রূপ, এটাই দেখছি। এখন আন্দোলনটা তারা আনতেছে, তারা রাজনৈতিকভাবে হিসাব নিকাশ করে ওই পদ্ধতিগুলো তাদের জন্য লাভজনক। তাদের সাংগঠনিকভাবে বলেন কিংবা নির্বাচনে জয়লাভের ক্ষেত্রে বলেন, আসন সংখ্যা বেশি পাওয়ার ক্ষেত্রে বলেন, তো যার যার স্ট্র্যাটেজিতে সে সেই হিসাব করছে। না, সেটা ঠিক আছে, কিন্তু পিয়ার হলে জামাতের সুবিধাজনক অবস্থানে থাকবে এরকমটি আসলে কেন সারা মনে করছেন? বাংলাদেশে শুনেন, ছাত্র সংগঠন নির্বাচন দিয়ে জাতীয় নির্বাচন কখনো মূল্যায়ন করা যায় না। আপনি মান্না ভাই, বিপিজিএস বহুত কিছু হয়েছে, মান্না ভাইয়ের রাজনৈতিক সংগঠনটার অবস্থা দেখেন। নূর সাম্প্রতিককালে যেভাবে হোক কষ্ট সৃষ্ট করে একটা মানে নির্বাচনের পরিবেশ নাই, পাতানো নির্বাচন, তারপরে সে হয়েছে, তার রাজনৈতিক সংগঠনের অবস্থা দেখেন যে বাংলাদেশে 300 আসনে প্রার্থী দেওয়ার মতো, ফাইটিং করার মতো, জিতে আসার মতো কন্টেস্টিং কোনো সংগঠন হয়েছে কিনা। মুজাহিদুল ইসলাম সেলিমও ছিলেন, তার রাজনৈতিক সংগঠনটা দেখেন। যে ছাত্র রাজনৈতিক প্রেক্ষাপট সেটা হচ্ছে একটা, হ্যাঁ আমাদের মানে যেই সংগঠন জিতে তাদের সাথে লেজুর ভিত্তি করতে, যে তাদের আন্দোলনে অংশগ্রহণ করে এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্ররা তাদের মূল সংগঠনে নেমে যায় আন্দোলনের একাত্মতা ঘোষণা করার, এই পদ্ধতিগুলো আমরা দীর্ঘদিন বাংলাদেশ সৃষ্টির পর থেকে আমরা দেখে আসছি। হয়তো তারও কোনো ব্যতিক্রম হবে না, তারও কোনো ব্যতিক্রম ঘটবে না। তো এইখানে যে ব্যাপারটা, যে ডাকসু নির্বাচনে নির্বাচন অনিয়ম করে হোক, নির্বাচন ত্রুটি বিচ্যুতি করে হোক, কম আওয়ামী লীগের সাথে মিলেমিশে আওয়ামী লীগের ভোট তারা নিলে তো আওয়ামী লীগ পুনর্বাসন হয় না। বিএনপির কোথাও যদি একটা ছবিতে দেখা আওয়ামী লীগের লোক দাঁড়ায় আসে, তাহলে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ চলে আসতেছে। আওয়ামী লীগের হিন্দু ভোটারদের যোগদান করালেও জামাত ইসলামের আওয়ামী লীগ পুনর্বাসন হয় না, এবং আমরা কিছু করতে গেলে আওয়ামী লীগ পুনর্বাসন হয়ে যাচ্ছে। আমরা হচ্ছে সেই বিষয়ে আপনার কাছে আরো পার্থক্য আছে। এখন আমাদেরকে পুনর্বাসনের অভিযোগে দেশ ছাড়া করার হুমকি আমরা পেয়ে গেছি অলরেডি। যে আওয়ামী লীগের যা পরিণতি হয়েছে সেটা আমাদের উপভোগ করতে হবে। এই মাটি কামড়ে আমরা অভিযোগ জামায়াতের পক্ষ থেকে যেমন বিএনপির বিপক্ষে আছে, জামাতি বলেছে তা না, শুধু যে জামাতি বলেছে তা না, এনসিপিও বলেছে। আমি জামাতকে এককভাবে দায়ী করতে পারি না, উভয়ের প্রতি কিন্তু এই ধরনের অভিযোগ আছে। কিন্তু আমরা, আপনি এখন 71-এর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যদি তুলতে যান, ইতিহাস তো আপনি পাল্টায় ফেলতে পারবেন না। ইতিহাস আপনি আওয়ামী লীগের মতো শেখ মুজিবের পরিবারই মুক্তিযুদ্ধ করছে, এই যে বিকৃত ইতিহাস আর ভুয়া সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন করার ব্যক্তিগত এবং দলীয় যে প্রচেষ্টা, এটা তো আমরা ঘৃণা করি। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস, এই ইতিহাস আপনি বিকৃত করতে পারবেন না। এই ইতিহাস বলতে গেলে যদি বলে যে আমরা আওয়ামী লীগের সুরে কথা বলছি, আমাদের আওয়ামী লীগের যা পরিণতি সেই পরিণতি ভোগ করতে হবে। তো বাংলাদেশে আমাদের এই মাটি আঁকড়ে কামড়েই আমরা পড়ে আছি। 71-এর মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 1/11-তে বিশেষ করে দেশান্তর হওয়ার বহুত সুযোগ ছিল বেগম খালেদা জিয়ার, কিন্তু বেগম খালেদা জিয়া কোনো সুযোগই গ্রহণ করেনি। উনিও যেমন মাটি কামড়ে পড়ে আছে, আমরা মাটি কামড়ে পড়ে আছি। 15 বছরের আন্দোলন, জেল গেছে, জুলুম গেছে, আমরা সবাই মামলা খেয়েছি, দেশ তো ছাড়িনি। অতএব এই দেশের মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়ার প্রত্যক্ষ অংশগ্রহণ আছে। যে দেশ পুনর্গঠনে, গণতন্ত্র উদ্ধারে দেশনেত্রীর নেতৃত্বে বিএনপির ভূমিকা আছে। এই দেশ ছাড়ার হুমকি দিতে হবে। আমরা দেশ ছাড়বো কেন? কারণ আমরা মেড ইন পাকিস্তানিও না, মেড ইন ইন্ডিয়ার না, আমরা মেড ইন বাংলাদেশ। আসলে আপা, আমরা আসলে বলছি যে এখন বাংলাদেশপন্থী রাজনীতি করারই সময়। আসলে এখন একে অপরকে নিজেদের মধ্যে বিভেদ তৈরি হবে আসলে ট্যাগিং দিয়ে। কিন্তু হাদি ভাই, একটু অন্য প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আপনারা দীর্ঘদিন থেকে বলেছেন যে জুলাই সনদটা দ্রুত বাস্তবায়ন করার জন্য আপনার ইনকলাব মঞ্চের এই জন্য কিন্তু শক্তিশালী আন্দোলনও আমরা দেখেছি। এখন অনেকটা সময় তো পেরিয়ে গেছে, জুলাই গেছে, অগাস্ট, এখন সেপ্টেম্বরও পার হয়ে যাচ্ছে, সামনে নির্বাচন। এই জায়গায় আসলে জামাত ইসলামীর ওই জায়গাটার সঙ্গে আপনারা কি একমত, বা ইসলামী আন্দোলন থেকে অন্য দলগুলো যারা এই আন্দোলনটা মাঠে নিয়ে আসছে তাদের দাবি হচ্ছে জুলাই সনদের ভিত্তিতেই আসলে এই নির্বাচনটা হতে হবে সামনে, এই বিষয়ে আপনাদের আসলে অবস্থান কি? ধন্যবাদ। মানে জামাত ইসলামী আজকে যেটা বলেছে, সম্ভবত তাদের 5 দফার প্রথম দফা যে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে, আমি একটু বিনয়ের সাথে জানিয়ে রাখতে চাই যে জামাত ইসলামী এইটা বড় করে বলবার অনেক আগে ইনকিলাব মঞ্চ কয়েক দফা সংবাদ সম্মেলন করে আমরা খুবই ক্লিয়ারলি বলেছি যে আমাদের নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে, বরং যদি ডিসেম্বরেও করা যায় কোনো সমস্যা নাই, যদি প্রস্তুতি নিয়ে। কিন্তু সেই নির্বাচনের ম্যান্ডেট কী হবে সেটা নিয়ে আমরা দুটো কথা হাজারবার বলেছি। প্রথমটা হলো অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে। এখানে একটু ক্লারিফিকেশন দরকার যে
এই জুলাই সনদের যে ভিত্তিতে নির্বাচন হবে, তাহলে এখন তো পার্লামেন্ট নাই, এটাকে কিভাবে রেটিফাই করবে আমরা এটাও ক্লিয়ার করেছি। জুলাই সনদের অনেকগুলো ইস্যু আছে, যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারে তাহলে অনেকগুলো আছে যেগুলো রাষ্ট্রপতির অধ্যাদেশ বলেই এখনই সেটাকে অ্যাক্টিভ করা সম্ভব, এবং বাকি যেগুলো থাকবে সংসদে করতে হবে সেটারও টাইম ফ্রেমওয়ার্ক বেঁধে দিয়ে সকল রাজনৈতিক দলের সিদ্ধান্তে সাইন করতে হবে, চার্টার করতে হবে যে আমরা যে বলেছি উচ্চকক্ষ করব, সেই উচ্চকক্ষ কতদিনের মধ্যে করব। যেমন বিএনপি একটা ব্যাপার ক্লিয়ার করেছে, তারা বলেছে যে জুলাই সনদের যেই ব্যাপারগুলো সংবিধানে ইনকর্পোরেট করতে হবে তারা বলেছে 2 বছর। আমরা বলেছি ওকে, তারা 2 বছর বলেছে, কিন্তু এক্ষেত্রে আমাদের দাবি হলো এটা সর্বোচ্চ 6 মাস ইজ মানে গুড এনাফ। যেহেতু এই ব্যাপারে ঐক্যমত্য একটা হয়েই গেছে, সুতরাং 6 মাসের মধ্যে এখন সময়টা আরও 2 মাস বাড়ানো যায় কিনা কমানো যায় এটা নিয়ে আলাপ হতে পারে, কিন্তু আমরা বলেছি জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে। সেটা যদি না হয় তাহলে আমাকে বলেন, ঠিক পুরাতন কাঠামোর সব কিছু পুরাতনের মধ্য দিয়ে আপনি কি করে ঈদের মতো একটা উৎসব মুখর নির্বাচন করবেন? মানুষ কেন লাইন ধরে নির্বাচন দিবে সেই পুরনো কাঠামোর পুরনো ব্যবস্থাপনার মধ্য দিয়ে? বরং এখনও তো আমরা বলি এই যে আমাদের নির্বাচন আমরা কতটুকুন ভালো করতে পারবো জানি না, কারণ প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে যারা তার কমিশনার তাদের বিগত 2টো নির্বাচনের অভিজ্ঞতা আছে। তো বিগত 2টো নির্বাচন হলো দিনের ভোট, রাতে ব্যালট ভরা, বাক্স পুরো খালি করে ফেলা অথবা ভরে ফেলা, ক্যান্ডিডেটদেরকে বাড়ি ছাড়া করা। তো সেই এক্সপিরিয়েন্স যদি এবারও কাজে লাগানো হয় তাহলে তো মানে এটা কি করে মনে করেছেন জানি না। আমাদের প্রথম দফা ছিল যে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, দ্বিতীয় যেটা ছিল এটা কতটুকুন বাস্তবায়ন করবে রাজনৈতিক দল সেটা আমরা জানি না, কিন্তু আমাদের বলার কাছে আমরা বলতেই থাকবো যে আজ হোক 10 বছর পরে হোক, সেটা হলো এই নির্বাচনের ম্যান্ডেটটা কি হবে। আমরা বলেছি এই নির্বাচনের ম্যান্ডেট হবে নতুন বাংলাদেশে নতুন সংসদে জনগণের জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন করবে রাজনৈতিক দলগুলো মিলে। কারণ এই যে মুজিববাদী বাকশালী ফ্যাসিবাদের সংবিধান, এই সংবিধানকে বেগম জিয়া পর্যন্ত বলেছিলেন যে এটাকে ছুঁড়ে ফেলা হবে। এই সংবিধানের তো আর কোনো থাকে না, যখন বাকশালের মধ্য দিয়ে এই সংবিধানটাকে নাই করে দেওয়া হয়েছে, গণতন্ত্রকে মাটি দিয়ে করে হয়েছে, সেখানে পৃথিবীর এমন নজির আছে কিনা আমার জানা নাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি মূলত সামরিক শাসক ছিলেন, সামরিক ফরমান জারি করে তিনি গণতন্ত্র ফিরিয়েছেন। তো একজন সামরিক শাসক কতটা আপনি ভাবেন যে গণতন্ত্রায়নের পথে তিনি এতটা মুভ দিয়েছেন, এরপর সংবিধানটাকে কাটাছিটা এখনও যেটা আমি বলতে চাই, এই সংবিধানে বেসিক স্ট্রাকচার রাখা হয়েছে অনেকগুলো যেটা আপনি কোনোদিন হাত দিতে পারবেন না। তো এই সংবিধানের বেসিক স্ট্রাকচারে হাত দিতে পারবেন না, কিন্তু এমন অনেক ব্যাপার আছে জুলাই সনদের মধ্যে ঐক্যমত্য হবে যেটা পরবর্তীতে আপনাকে কি করতে হবে, রেটিফাই করতে হলে ওখানে হাত দিতে হবে। তাহলে যদি আপনি ওই বেসিক স্ট্রাকচার ভাঙতেই পারেন তাহলে একটা নতুন সংবিধান জনগণের, কারণ এই বাংলাদেশের জনগণের সব থেকে বড় কষ্ট কি, এই মুক্তিযুদ্ধের পরে সে নিজের সংবিধান নিজে প্রণয়ন করতে পারে নাই, কারণ যারা সংবিধান তৈরি করেছিল তাদের ম্যান্ডেট ছিল না স্বাধীন বাংলাদেশের সংবিধান করবার জন্য, তাদের ম্যান্ডেট ছিল পাকিস্তান রাষ্ট্রের আনুগত্যের মধ্য থেকে পাকিস্তানের জন্য সংবিধান করা। এবং দ্বিতীয়ত যেটা করেছে তারা সেই একটা গণপরিষদ নির্বাচন দেয় নাই। তৃতীয়ত তারপরে তারা যেটা করেছে, এই সংবিধানের প্রস্তাবনা পর্যন্ত ভারত থেকে লিখে দেওয়া হয়েছে যেটা এখন দুনিয়ার সবাই জানে। চতুর্থত 1973 যে প্রথম কারচুপির নির্বাচন, ভোট চুরির নির্বাচন, যেটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব হয়েছে, এবং বঙ্গবন্ধুর বিপরীতে যিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন তাকে গুম পর্যন্ত করা হয়েছে, এটা মিডিয়া আজ পর্যন্ত কেউ বলে না। এটা হলো বাংলাদেশের পরিণতি। তো সেই সংবিধানকে আমাদের জান পরাণ দিয়ে টিকিয়ে রাখতে হবে। আবার বলা হয় যে দেখেন, আমি আপনাকে বলতে পারবো ফ্রান্সে এখন পর্যন্ত কয়টা রিপাবলিক হয়েছে, মনে হয় 5টা রিপাবলিক হয়ে গেছে। স্বাধীনতার পরে স্বাধীনতা আসছে পৃথিবীর অনেক দেশে, ফার্স্ট রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক। এর মানে কোনো দেশের সংবিধান এটা কোরআন শরীফ বা বাইবেল না। তা আমরা চাই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে, সেই নির্বাচনের পরে নতুন বাংলাদেশে নতুন সংসদ একটি নতুন সংবিধান উপহার দিবে। এখন রাজনৈতিক দলগুলোর যে ঐক্যমত্যে পৌঁছানোর যে ব্যাপারটা ছিল সেই জায়গাটা এখন রাজপথে চলে আসছে, তাহলে হচ্ছে না কেন ঐক্যমত্যের? এখন এখানে আমার যেটা মনে হচ্ছে, সবাই যত রাজপথে মানে যেটার পলিটিক্সটা করবে এটা খুবই ক্লিয়ার। যেমন আজকে যেটা বিএনপির তরফ থেকে বলা হয়েছে, সম্ভবত খসরু ভাই বলেছেন আপনি অথবা আর কেউ, যে আমরা রাজপথের পাঠ শেষ করে এসেছি, এখন আমরা জনগণের দিকে যাব। এটা বিএনপির তরফে ভেরি গুড স্ট্যান্ড। এখন যদি প্রশ্নটা উল্টো মতো হতো, ধরেন এই ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত নিল পিআর পদ্ধতিতে ইলেকশন করবে, তো তখন বিএনপি কি করতে হতো? বিএনপির তো রাজপথে আন্দোলন করতে হতো। তখন বিএনপিকে কি বলতে হতো? যে আমরা জনগণের ভোটাধিকার বা ইনসাফ নিশ্চিত করবার জন্য আমরা রাজপথে আছি।
সুতরাং কারোর জন্য রাজপথে থাকা কমফোর্টেবল, কারোর জন্য রাজপথে না থাকাটা কমফোর্টেবল, যে যার পলিটিক্স টুকুন করবে এটুকুন আমাদের ভেরি ক্লিয়ার। কিন্তু আমাদের একটা বটম লাইন ঠিক করতে হবে, কাউরে পছন্দ না হলে আমরা অন্য দেশে পাঠাই দিব, অমুকের মতো পরিণতি হবে। বিএনপির মতো দলকে বলা যাবে না যেই পরিণতি হাসিনার হয়েছে সেটা বিএনপির হবে না, এইটা বলা যায় না। বিএনপির হাজারটা দোষ আছে, কিন্তু এটা কোনোদিন আওয়ামী লীগের সাথে তুলনা করা যাবে না, এবং এটুকুন আমাদের ন্যূনতম জায়গা রক্ষা করতে হবে। তো এই অবস্থায় তাহলে যদি এখন সেটা বাস্তবায়ন না হয়, তাহলে আপনারা কি নির্বাচনের দাবিতে জুলাই সনদের ভিত্তিতে আপনাদেরকেও কি নামতে হতে পারে? না, আমরা বরং অপেক্ষা করছি এই জন্য যে যেহেতু আবার থার্ড ফেজে ঐক্যমত্য কমিশনের একটা সময় বাড়ানো হয়েছিল, গতকালকে প্রধান উপদেষ্টাও সব দলের সাথে আরেকবার বসলেন। আমরা খুব বুঝবার চেষ্টা করছি উনি আসলে কি মেসেজটা এখানে দিয়েছেন, বা রাজনৈতিক দলগুলো দেখেন পলিটিক্যাল ফেলিওর যখন হয়ে যায় এই ব্যর্থতা তো সবার হয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বারবার বুঝতে হবে, আমি হাজারবার বলেছি যে আপনারা রাজপথে আন্দোলন করেন, নিজেরা পলিটিক্যাল ঝগড়াঝাটি যা করেন, কিন্তু বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, অপরাপর যে ফ্যাসিবাদ বিরোধী বড় দলগুলো, আপনাদের হাই কমান্ডে প্লিজ ন্যূনতম যোগাযোগ রাখেন। আপনাদের প্রচণ্ড ঝগড়াঝাটি কাদা ছড়াছড়ির মধ্য দিয়ে ফ্যাসিস্টরা যেন সুযোগ গ্রহণ করতে না পারে। কারণ এখানে আমাদের প্রতিবেশী থেকে শুরু করে এস আলমের হাজার হাজার কোটি টাকা তারা ওত পেতে বসে আছে ইলেকশনকে যে কোনোভাবে ভণ্ডুল করবার। ইলেকশনের আগে যে কোনো বড় বড় কিছু ক্যারেক্টারকে অ্যাসাসিনেশন করা হবে, দেখবেন গুপ্ত হত্যা করা হবে, যাতে তাদেরকে নিয়ে এমন আমরা শুনতে পাচ্ছি কিছু কিছু হয়তো রাজনৈতিক দল তাদের অবস্থা যদি খারাপ মনে করে তাহলে তার এমনও বলতে পারে যে না, আওয়ামী লীগকে নির্বাচনে লাগবে। তো এটা হলে তো আমরা নিশ্চয়ই আমরা রিয়াকশন দিব। হাদি বলছে যে যদি ঐক্য এবং ফাটল ধরে তাহলে আবার ফ্যাসিবাদ ফিরে আসার হচ্ছে যে পথ তৈরি হবে। আর জামায়াতের আন্দোলনের যে ব্যাকগ্রাউন্ড, সেখানে তারা আবার বলছে যে সেক্রেটারি জেনারেল জামাতের তিনি বলেছেন যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তার মধ্য দিয়ে পুরনো ব্যবস্থা জারি রেখে যদি একটা নির্বাচন হয়, তাহলে ওই নির্বাচনের মধ্যে ফ্যাসিবাদ ফিরে আসতে পারে। জামাত ইসলাম হচ্ছে কি সবসময় সুবিধাভোগী একটা সংগঠন, যেমন 86 পার্লামেন্টে ছিল জামাত ইসলাম। তো 86 পার্লামেন্টে কি পরিবর্তন তারা আপনাদের করছে? সঙ্গে তো ছিল। আমি বলতেছি, আস্তে আস্তে বলতে দেন আমাকে। তারপর 2001-এর পার্লামেন্টে আমাদের সাথে ছিল, 2টা মন্ত্রিত্ব তাদের দেওয়া হয়েছে। আজ পর্যন্ত কালিমা আমরা লেপন করতে পারিনি, প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হয় এই জায়গাটাতে। কিন্তু তারা দেখেন তারা তখন কি পরিবর্তনের সূত্রপাতটা করছে। আবার 2008 সালে যখন 1-11 আসছে, পাল্টি খেয়ে কিন্তু 1-11-র পক্ষে তারা চলে গেছে, এবং তখন বিএনপিকে বিষোদাগার করা, সমালোচনা করা, গাল দেওয়া, এবং বিএনপির একবারে খারাপ একটা সংগঠন আওয়ামী লীগ ঠিক যেভাবে মিডিয়া টিডিয়া কুকুরে প্রচার চলতো, তাদের সাথে একমত পোষণ কিন্তু তারা করে ফেলেছে। এখন তারা সবসময় সুবিধাজনক অবস্থান কোথায়? সকল রাজনৈতিক সংগঠন নিজের ভালো বোঝে, কীভাবে ভালো করে, সেটা ঠিক আছে, কিন্তু তার ভিতরে একটু কম বেশ আছে। একবারে ধরো আমরা 9 বছর যখন আন্দোলন করছি, তারা 86 নির্বাচনে গেছে, তো তার সাথে তো আমার বেসিক কিছু পার্থক্য আছেই। তারপর আমার 2টা মহিলা এমপি তারা নিছে 91 সালে, 91 নির্বাচনে। তারপরে তারা এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার দাবি করছে, করে রাস্তাঘাট থেকে শুরু করে বহুত ঘটনা ঘটছে, বাংলাদেশের সব মানুষ জানে। আচ্ছা, তারপর বেগম খালেদা জিয়ার উদারতা দিয়ে 0 আসনে নির্বাচন দিয়ে তত্ত্বাবধায়ক বিল পাশ করছে, সেটাতে তত্ত্বাবধায়ক বিল পাশ করছে, এটা সন্তুষ্ট না। এটা হাসিনা যেমন বলে আমরা বাধ্য করছি, জামাত ইসলাম বলে ওটাতে আমাদের ফরম্যাটে আমরা বাধ্য করছি। এই যে ল্যাঙ্গুয়েজগুলা, এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন যে সরকারই আসুক, এদের বডি ল্যাঙ্গুয়েজ এবং এদের চেহারা খুব অন্যরকম হয়ে যায়। গোলাম পরোয়ার সাহেব ধানের শীষ নিয়ে ভোট করছে 18 সালে, অথচ তার এমন বডি ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে ধানের শীষ মানে একটা বাংলাদেশের নিষিদ্ধ কিছু। তো এইগুলো হয় কি, মানুষের এই যে যখন একটা নেতা ধানের শীষ নিয়ে 2 দিন আগে ভোট করে ধানের শীষ করে জিকির করলা, এখন ধানের শীষ একটা মনে হচ্ছে নিষিদ্ধ দিকে যাচ্ছে। কথায় কথায় এরকম অভিযোগ তো তারাও বিএনপির নামে বলতেছে যে এক সময় তারা জোটে রেখেছে, এখন আবার রাজাকার বলতেছে। তারাও তো এরকম বিএনপির বিরুদ্ধে বলতেছে। রাজাকার জোটে আমরা রেখেছি, অস্বীকার করব না। স্বাধীনতা বিরোধী বলেই তো জোটে রেখেছি, যে বাংলাদেশের দেশ গঠনের করার জন্য। স্বাধীনতা বিরোধী ইতিহাসটা মুছে ফেলার জন্য জোট করিনি। এই স্বাধীনতা বিরোধী ইতিহাসটা পাল্টে দিয়ে আমি অস্বীকার করব না ওরা মুক্তিযোদ্ধা, ওরা স্বাধীনতা বিরোধী না, এই আইডিওলজির ভিতরে আমি কিন্তু জোট করিনি। আওয়ামী লীগের বিরুদ্ধে আমার জোট দরকার ছিল, আমি করছি। তারপরে এখন দেখেন যে জুলাই সনদ নিতে কারো কোনো দ্বিমত নাই, এখানে কোনো মত পার্থক্য নাই, ঐক্যমতের ভিত্তিতেই কিন্তু পাস হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আগে করে ফেলে নির্বাচন দিতে হবে, আর পার্লামেন্ট যে করবে, আস্থা অনাস্থার যে বিষয়টা আসছে, এখন আস্থা অনাস্থা নিজেদের ভিতরে দূর করতে হবে, পরে এমন একটা পদ্ধতিতে যেতে হবে, সেটা স্বাক্ষরী বলেন, কমিটমেন্টই বলেন, দেশ জাতির কাছে, যে যেই নির্বাচিত হোক অন্ততপক্ষে জুলাই সনদের যে স্বাক্ষরটা তারা করবে, এইটা নিয়ে অদূর ভবিষ্যতে অস্বীকার করার কি দূরে চলে যাওয়ার, পিছলানোর কোনো সুযোগ যাতে না থাকে, তাহলে তো ঝামেলাটা মিটে যায়। মানে একবার রাজপথে স্ট্যান্ডবাজি করলাম যে এই সনদ কার্যকর না হলে নন ইস্যুকে ইস্যু করা, ঐক্যমত্য হয়েছে, এটাকে ইস্যু করার কি আছে আন্দোলনের?
আমি তো ইস্যুর কোনো জায়গা দেখি না। না, তারা বলছে যে ফেব্রুয়ারির আগেই এটা বাস্তবায়ন করতে হবে এবং তার অধীনেই আসলে জাতীয় সংসদ না, নির্বাচনটা হতে হবে। ফেব্রুয়ারির অধীনে ফেব্রুয়ারির মধ্যে বাস্তবায়ন করতে হবে। ফেব্রুয়ারিতে এটা বসে আলোচনা হয় না, কর্মসূচি দিয়ে আলোচনা হয়, মাঠ ঘোলা করে আলোচনা হয়, তার মানে জামাতের এই মাঠ কর্মসূচি ঘোলা করে আলোচনা হয়। মাঠ ঘোলা। আচ্ছা, হ্যাঁ, তার আপনি মাঠ ঘোলা করে কেন? আলোচনা যখন ঐক্যমত করছি, মাঠ ঘোলা করে এসে তো ঐক্যমত করিনি। মাঠ ঘোলা করে ঐক্যমত করছি। একটা ছাত্র জনতার বিপ্লব অস্বীকার করার সুযোগ আছে? আমার সম্মান না দেখায় কোনো বিষয় আছে? আমি অস্বীকার করলে তো আমি সবই অস্বীকার করবো। তাহলে 71-এর মুক্তিযুদ্ধ থেকে, 52-র ভাষা আন্দোলন থেকে, এরশাদ বিরোধী আন্দোলন থেকে সবই তাহলে অস্বীকার করার প্রবণতা হয়ে যাবে। তো অস্বীকার তো একটা আমি করব না। ইতিহাসে বিকৃত করা কিন্তু আর ইতিহাস বিকৃত প্রতিরোধ করা, এই দুটো দায়িত্ব আমাদের সবার। কিন্তু সময়ও তো একটু পেরিয়ে যাচ্ছে, নির্বাচনের তো সামনে, নির্বাচনের ডামাডোল এগুলো বাজলে। ইস্যু নিয়ে আসতেছে যে, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যত বৃদ্ধি পাবে তত জামাত ইসলাম লাভবান হবে। তাদের পলিটিক্যালি তারা ভাবছে যে লাভবান হবে, কারণ কোনো সরকার ধরেন নির্বাচন হয়ে গেলে তো নির্ধারিত হয়ে গেল কারা রাষ্ট্রীয় ক্ষমতা আসলো, কারা বিরোধী দলে গেল। কিন্তু এখন তো লেবাস টেবাস বডি ল্যাঙ্গুয়েজ রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার মতো, এই ক্ষমতা পৌঁছে গেছে দ্বার প্রান্তে। তো এই ক্ষমতার দ্বার প্রান্তে পৌঁছে গেছি, এটা আর যত ডিলে হবে এই দ্বার প্রান্তে পৌঁছে যাওয়ার যে বহিঃপ্রকাশটা তারা ঘটাতে পারছে। কিন্তু যখন নির্বাচন হয়ে যাবে, যদি দ্বার প্রান্তেও না পৌঁছায়, তখন তার সেই ল্যাঙ্গুয়েজটা চলবে না। চলবে কি? তো এই জন্য ফাঁকা মাঠে আওয়াজ দিতে প্রবলেমটা কোথায়? তা আপনি বলছেন যে জামায়াতের এই আন্দোলন হচ্ছে ফাঁকা মাঠে আওয়াজ ফাঁকা দেওয়ার মাঠে মতো। আওয়াজ বলে না, ফাঁকা মাঠে আওয়াজটা আমি এই সেন্সে আপনাকে বললাম যে আমি নির্বাচনও চাই, আবার আমার যা যা আছে সব করে দিতে হবে। তাহলে কি হলো? আলটিমেটলি তো নির্বাচন ডিলে হচ্ছে। নির্বাচন না করে তো এত সমস্যা 15টা বছর, এবং যত বাংলাদেশের সমস্যা নির্বাচন কেন্দ্রিক। জুলাই আগস্টের অভিব্যক্তি নির্বাচন নয়, এটা বলে অনেকে, কিন্তু সমস্যা তো নির্বাচনকে কেন্দ্র করে। হাদি ভাই, একটু আপনার কাছে এটা যেতে চাই। অস্বীকার করার সুযোগ তো নাই। জি, আপা বলছিলেন যে শুধুমাত্র এই জুলাই আগস্টের যে আন্দোলন তা শুধু নির্বাচনকে কেন্দ্র করে হয়নি, এবং যেটা আপা বলছেন যে জামায়াতের এই আন্দোলনের মধ্যে একটি দুর্বিসন্ধি থাকতে পারে। যেটা আপনার কাছে আমার জানতে চাওয়া সেটা হচ্ছে যে এখন যে ইসলামী দলগুলো মোটামুটি বলা যায় তারা হচ্ছে যে একটা মানে তারা একটা জায়গায় চলে আসছে, বোঝা যাচ্ছে তাদের হয়তো একটা জোট হতে পারে। সেই জোট হলে কি আসলে ভোটের মাঠে কি কোনো আসলে প্রভাব পড়বে? আমার ধারণা এই জোটটা প্রথমত একটা ভোটের জোট হবে না। যেমন আমি খেয়াল করছিলাম যে আজকে যে হলো, এটা তো একটা ইসলামী যে দলগুলো, এটার মোটামুটি একটা, তো এরপরে কিন্তু কাছাকাছি অবস্থান কিন্তু এনসিপিরও আছে। এনসিপি পিআর চায় না, কিন্তু এনসিপিও কিন্তু জুলাই উচ্চকক্ষে PR সনদের চায়। উচ্চকক্ষা পিআর চায় এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চায়। একই চায় এবি পার্টিও, একই চায় গণপরিষদও। কিন্তু এর মানে এই যে জামাতের সাথে যে আন্দোলনটা, এটার সাথে যুগপতভাবে তারা নাই। আমি বরং যেটা বুঝতেছি সেটা হলো, হয়তো আমরা কয়েকদিনের মধ্যে দেখতে পারি এমন যে ইসলামী দলগুলো তো একটা মোর্চা করলো আন্দোলনের জন্য, এমন হলো অবাক হব না যে ধরেন এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এরাও জুলাই সনদ এর নিরিখে নির্বাচন এবং এর বাস্তবায়নের ভিত্তিতে এরা আবার একটা কর্মসূচিতে এবং দলবদ্ধ আন্দোলনে যেতে পারে। এবং আমার মনে হয় যে ভোটের রাজনীতিতে কে কার সাথে জোট করবে, এই জোটটার এইখানে একটা মোটামুটি ড্যামো হবে, কিন্তু এটা চূড়ান্ত হবে না। চূড়ান্ত হবে না এই জন্য, নির্বাচন কবে হচ্ছে, কোন প্যাটার্নে হচ্ছে, এইটার উপরেও অনেক দল সিদ্ধান্ত নেবে শেষের দিকে যায়। ধরেন বাংলাদেশে এখন একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো হেফাজতে ইসলামের যে বিরাট সাপোর্টটা, তো হেফাজতে ইসলাম কার সাথে যাবে, এটা আমি যতটুকুন বুঝি হেফাজতে ইসলামের মধ্যে তো অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে, ইসলামিক পলিটিক্যাল পার্টি। সো এরা হয়তো কেউ কেউ জামাতের সাথে জোট করবে, আবার কেউ কেউ বিএনপির সাথে জোট করবে। মানে সব জায়গায় বিভিন্ন, কারণ তাদের তো এই জায়গাটার ভিন্নতা আছেই বিভিন্ন জায়গা থেকে। আমাদের বরং যেটা আপা যেটা বলছিলেন যে বাংলাদেশের যে সমস্যাটা, সেটা তো হচ্ছে মূলত নির্বাচন। আমি এটাকে আরেকটু প্রিসাইসলি বলতে চাই যে যতগুলো সমস্যা হয়েছে এর মূলে ছিল আসলে নির্বাচন, এক্স্যাক্টলি না, ত্রুটিপূর্ণ নির্বাচন। ওই ত্রুটিপূর্ণ নির্বাচনের কারণেই দেখেন এই যে হাসিনার ত্রুটিপূর্ণ নির্বাচন, সেই এরপর তো নির্বাচনই নাই, এরপরে ফ্যাসিবাদ। তো এখন আমাদের হলো কি, আমরা একটা ভালো নির্বাচন কেন চাই? ভালো নির্বাচন মানে নির্বাচন চাই না, আমরা ভালো নির্বাচন চাই। তো প্রথম কথা হলো, আমরা ফেব্রুয়ারি হোক ডিসেম্বর হোক, ইলেকশন তো লাগবে। এই ইলেকশনটা যদি ডিসেম্বরে হয়, ফেব্রুয়ারিতে হয়, বর্তমান যে অবস্থা তাতে আমরা একটা কতটুকুন ভালো ইলেকশন পাবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয় অলমোস্ট 45 ঘন্টা লেগেছে মনে হয়, আরো বেশি, আর 10 থেকে 11,000 ভোটারের করতে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা খুব দ্রুত হয়েছে, কিন্তু ইলেকশনে তো কিছু মিসম্যানেজমেন্ট থাকবে। তো আমাদের যে কালচার দাঁড়িয়েছে, ধরেন আমাদের যারা হেরে যাচ্ছেন, তো একটা হলো ইলেকশন মিসম্যানেজমেন্ট, আর একটা হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং। তো
তো মিসম্যানেজমেন্টকে যখন আপনি ইঞ্জিনিয়ারিং বলে ইলেকশন বর্জন করলেন, তো পরের জাতীয় ইলেকশনেও তো বিএনপি যদি উইন করে, হ্যাঁ, এরপরে বিরোধী এনসিপি জামাত সবাই এই মিসম্যানেজমেন্টগুলোকে ইলেকশন রিগিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে সবাই মিলে বর্জন করে, তো তখন আপনি কি করবেন? মানে এখন আপনি বর্জন করছেন, এখন আপনি মিসম্যানেজমেন্টকে ইঞ্জিনিয়ারিং বলছেন, ইলেকশন রিগিং বলছেন, রাইট? তো ঠিক এই টেবিলটা আপনার দিকে ঘুরে যদি দেয় 4 মাস পরে জাতীয় নির্বাচনের সময়, দেখবে বিএনপি বিজয়ী হচ্ছে, সবাই মিলে বলবে যে ইলেকশন রিগিং হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমরা মানি না, বর্জন করলাম। তখন আপনি আবার কি ফিলোসফি দাঁড় করাবেন? সুতরাং আমাদের একটা কমন জায়গায় দাঁড় করাতে হবে, আমাদের একটা ভালো ইলেকশন লাগবে। তো আজ ভাই, ভালো ইলেকশনের জন্য তো হচ্ছে যে আপনার ফ্রি ফেয়ার এবং হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড, সবার জন্য সমান অধিকার। আপনি ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি যে আপনি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করবেন। সেই ঘোষণা দেওয়ার পর আসলে আপনি ভোটের মাঠের পরিস্থিতি আসলে কি বুঝছেন, যে আপনি কি সন্তুষ্ট সার্বিক বিষয়ে? না, এখন ধরেন লেভেল প্লেইং ফিল্ড তো অনেক ধরনের, যেমন একটা হলো আমরা যখন একদম ফুল সুইং তফসিল ঘোষণা হয়ে যাবে, তফসিলের পর দলগুলো কোথায় কোথায় যাচ্ছে, ধরেন কেউ একটা 2টা দল কোন একটা স্কুলে গিয়ে ক্যাম্পেইন বা কলেজ বা ইউনিভার্সিটিতে ক্যাম্পেইন করবার সুযোগ পেল, আর 2টো দল সেই কলেজে ঢুকবার চান্স পেল না, এর মানে এখানে তো সমস্যা শুরু হবে। কিন্তু এখন যেটা আছে, এখন দেশে একটা এই অর্থে লেভেল প্লেইং ফিল্ড আছে, সেটা হলো সবাই কথা বলতে পারছে। দেখেন, মানে বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, সবাই কিন্তু কথা বলতে পারছে, এর মানে কথা বলার ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড আছে। কথার কারণে কেউ মনে হয় মাজলুম হচ্ছে না, ঝগড়া হচ্ছে হোক না, মানে চূড়ান্ত পর্যায়ে খারাপ কিছু না হওয়ার আগে কিছু পলিটিক্যাল বিউটি তো থাকবে। তো আমরা যেটা মনে করি, আমাদের ইলেকশন বা আমি যে স্বতন্ত্র ইলেকশনটা করতে চাই, এটা তো একটা ভিন্ন জায়গা থেকে, যে আমরা যে এই যে তরুণদের হাত ধরে একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান হলো, সুতরাং তরুণদেরকে রাজনীতির সামনে আনা এবং আস্তে আস্তে করে উৎসাহিত করা, এইটা হলো আমাদের মূল টার্গেট। সুতরাং আগামী যে সংসদটা হবে, আমরা বরং বিএনপি, জামাত ইসলামী সবাইকেই বলতে চাই, বিএনপির মধ্যেও তো নিশ্চয়ই তরুণরা আছে, ছাত্রদল আছে, জামাত, সবার মধ্যে সবার একটা স্টেপ গ্রহণ করা দরকার, যে তাদের অন্তত 1/3 মেম্বার যেন তরুণদের মধ্যে থেকে থাকে। কারণ এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের মূলধারার রাজনৈতিক দলগুলোর সমস্যা, তারা তরুণদের ভাষা পড়তে জানে না এবং বুঝতে চেষ্টাও করে না। কেউ যদি বুঝাতে চায় তাকে সে বেয়াদব মনে আমরা করে। আপনাকে একটু থামাতে চাই এখানে, একটু পাপি আপার কাছে একটু আসতে চাই। আপা, হাদি বলছে যে তরুণদের মনের ভাষা রাজনৈতিক দলগুলো পড়তে পারে না, বুঝতে পারে না। বিএনপি কি বুঝতে পারে, পড়তে চেষ্টা করছে? বিএনপি তরুণদের ভাষা নমিনেশন দেখে বোঝা যাবে, কারণ নমিনেশন শুধু তরুণ না, এখানে ত্যাগীর প্রয়োজন আছে, কন্ট্রিবিউশনের প্রয়োজন আছে, এবং দল করার যে একটা, করে আসার যে একটা প্রশিক্ষণ এবং শিষ্টাচার, এই জিনিসটা থাকতে হবে। আজকে তরুণ বাট হচ্ছে আমার দল করেনি, আমি নিয়ে আসলাম, নমিনেশন দিলাম, তা আমি তাকে, সে আমার দলের প্রতি কতটুকু মমত্ববোধ থাকবে, আমার দলের দুর্দিনে তাকে আমি কোথায় পাবো? বিএনপির জীবনে একা আসছে, সবচেয়ে ক্রুশিয়াল জিনিসগুলো বিএনপির জীবনে আসছে, কিন্তু তো এই প্রত্যেকটা ক্রুশিয়াল মোমেন্টকে আমি যদি আমার শিক্ষা হিসেবে না নিই, তাহলে আমার তো শিক্ষা হবে না, তাই না? তা আমাকে, আমরা এই যে ক্রুশিয়াল মোমেন্টগুলো আসছে, অনেক তরুণকে নমিনেশন দেওয়া হয়েছিল, কিন্তু 1/11 দেখেন সবাই মামলার বাদীও হয়ে গেছে, এরকমও কিন্তু দেখা গেছে। আবার শেখ হাসিনা অনেক তরুণকে নমিনেশন দিছে, থানার ছাত্রলীগের সভাপতিকে নমিনেশন দিছে। আবার দেখেন সে যখন বিপদে পড়ছে, সুযোগ পেলে পাল্টি পুল্টি খেয়ে যাবে। এখন এখানে ত্যাগী এবং নিবেদিত, স্যাক্রিফাইস, কন্ট্রিবিউশন, আমি রাষ্ট্রের জন্য ত্যাগ করতে পারবো কিনা, আমি গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করতে পারছি কিনা। আপনি বলছিলেন আমার যে সাথে যখন আরেকজন দেবে, সে তরুণ আমার চেয়ে হয়তো, কিন্তু আপনি কিন্তু আমার বলছিলেন সাথে যে কন্ট্রিবিউশনটা নাই। শিক্ষা নেওয়ার বিষয়টা আপনি বলছিলেন, যে আমরা যদিও হচ্ছে একটু ভিন্ন প্রসঙ্গ, যে ডাকসু এবং জাকসু নির্বাচনে যেটা হলো যে পরাজয়ের পর আবার একইভাবে বলা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে যে নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে অথবা হচ্ছে নির্বাচন কারচুপি হয়েছে ইত্যাদি অভিযোগ। তো এখান থেকে আসলে মানে কেন, মানে যারা বিএনপির সুধীজন, যারা শুভাকাঙ্ক্ষী, তারা বিএনপিকে পরামর্শ দিচ্ছে যে একই রকম অভিযোগ না এনে কেন আসলে এরকম একটা পরাজয় হলো, সেই জায়গাটা থেকে শিক্ষা নিয়ে সেগুলো ঘুরে না, দাঁড়ানো। সেটা তো শিক্ষা আমরা তো অবশ্যই নেব, সেটা তো আমরা শিক্ষা পর্যালোচনা করে জাতির কাছে একবারে বিবৃতি বর্ণনা দিয়ে তো, আর মাইকে ঘোষণা দিয়ে জনসভার মাধ্যমে তো শিক্ষা নেওয়া যাবে না। জি, শিক্ষা নেওয়া যাবে কি, কারণ আমরা 15 বছর ক্যাম্পাস থেকে বিতাড়িত, আমরা আওয়ামী লীগের সাথে তাল মিলায় নিজের ট্র্যাক চেঞ্জ করে, লেভেল চেঞ্জ করে, কালার চেঞ্জ করে মিশে তো আমি পার্টি করিনি। তো হুট করে একটা নির্বাচন আসলো, আমি ক্যাম্পাসে ঢুকে তো সাব্যস্ত হতে পারলাম না, কে সাধারণ ভোটার, কে আমার ভোটার, কে কার ভোটার নির্ধারণ করা ডিফিকাল্ট। জামাত ইসলামের সুবিধাটা হচ্ছে বর্ণচড়াভাবে গুপ্তচড়া রাজনীতি করে, তারা আওয়ামী লীগেরও ভোট পাবে, তারা আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ওই আওয়ামী লীগ ওরিয়েন্টেড ভোটগুলো পাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ তো তাদের বৈধতাকরণ হয় না, শুধু বৈধতা আমরা দিচ্ছি।
ম্যান্ডেট আমরা দিচ্ছি, একচিটি অভিযোগ একবারে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মানে জামাত ওরিয়েন্টেড যে বুদ্ধিজীবীরা আছেন, টকশো থেকে, লেখনী থেকে, মনের ভাষা থেকে, সব তীর দেখেন শুধু বিএনপির বিরুদ্ধে, একবার অভিযোগের তীর। অথচ বিএনপির বাস্তবতাটাকে বোঝার চেষ্টা করছে না যে বিএনপি আন্দোলনের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করেনি, বেইমানি কখনো করেনি, কারোর রক্তকে অবমূল্যায়ন বিএনপি করেনি, সে ইতিহাস নাই। আজকে জিয়াউর রহমানের মতো জাতীয়তাবাদী কে আছে? তাকে আওয়ামী লীগকে নিয়ে আসার কারণে 15 দিনের মাথায় শেখ হাসিনা আনার পর সে মারা গেল। এটা কিভাবে নিহত হলেন? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একমাত্র সোচ্চার ব্যক্তি হওয়ার কারণেই কিন্তু ওনাকে মেরে ফেলা হলো। তাহলে আমরা তো আমাদের নেতা হারিয়ে, তারপর বেগম খালেদা জিয়ার কথা চিন্তা করেন, আজকে জেল জুলুম কত কিছুর পর দেশের মাটি ছাড়ছে। 1/11 তাকে হেলিকপ্টার বিমান ভাড়া করা হয়েছে তুলে দিবে, তো সে তো কোনোভাবেই যায়নি, দরজা লাগায় পড়ে থেকেছে। তাহলে এই যে ব্যাপারগুলো, এটা বিএনপিকে বুঝার ক্ষেত্রে বুঝতেই চাচ্ছে না বিএনপির অবস্থাটা। সমালোচনার এত ব্যাপক তীর, আপনি কয়টা তীর মোকাবেলা করবেন? আসল জায়গা থেকেই তো আপনি সরে আসতে হচ্ছে। মানে এত আনুষঙ্গিক উপসর্গ, সেখানে আমার মৌল জিনিসটাকে নিয়ে গবেষণা এবং সেই জায়গায় যে আমি মনস্থির করবো, তত মানে এমন একটা ব্যাপার হচ্ছে মনে হচ্ছে বাংলাদেশ বিজয় হয়ে গেছে ডাকসু বিজয় হয়ে। আপনি অনিয়মের কথা বাদ দেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকারা যে কথাগুলো বলছে, এগুলো কি সবই আপনি দল ধরে নেবেন? একটা ভোটার লিস্ট হবে, ছবি কেন থাকবে না? একটা ভোটার আসলো না, তার পরিবর্তে কে ভোট দিচ্ছে? কেন সুনির্দিষ্ট থাকবে না? এত সাপ্পাসিল, এত জাল ভোট, এত ভোটার বিন, এরপরও কি এই সরকার এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা স্মুথ ভোট করার অভিযোগের আঙ্গুল তীর যাতে না ওঠে কেন ব্যবস্থাটা করলো না? তড়ি ঘড়ি করে জাতীয় নির্বাচন আমরা চাচ্ছি, আপনারা বলতেছেন যে তড়ি ঘড়ি করে আমি ঢুকতেই পারলাম না হলে, ক্যান্টিনে ভাত খেতেই পারলাম না, ডাইল আমি মিশাতেই পারলাম না, সেখানে আপনি ভোট দিয়ে দিলেন। তা আমার প্রস্তুতির কি আছে, ব্যর্থতারই কি আছে? আর তারা তো ধরেন আছেই, তারা তো ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়নি, ছলে বলে কৌশলে চোরাগপ্তায় থেকে গেছে। তো তাদেরটা আমাদেরটা, এই যে 15 বছরের যে পার্থক্য, এটা আপনি 2 মাসে 3 মাসে কিভাবে কি করবেন? এটা সম্ভব না। তো শিক্ষার যে ব্যাপারটা আপনি বলছেন, প্রত্যেকটা বিষয় থেকে আমরা শিক্ষা নিই, শিক্ষা নেই জন্য এই যে স্বৈরাচারী হব না এই কথাটা বলতে পারি। তো বলতে যে পারি, আস্থা জনগণ পায় না। জনগণ আস্থা পেলেও রাজনৈতিক দলরা আস্থা পাচ্ছে না, কারণ মনে করে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তা আমি রাবণ হতে চাই না, আমি লঙ্কায় যাব কিনা, আমি স্মুথ পথ চাই যাতে সবাই লঙ্কায় যাওয়ার চেষ্টাটা সুন্দরভাবে করতে পারে, ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে। ওকে, আপনারা বুঝতে পেরেছি। আমরা একটু হাদি ভাই আপনার কাছে যেতে চাই। আপা বলছে যে যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ, তার মানে হচ্ছে যে জনগণ আস্থা, মানে রাজনৈতিক দলগুলোর মধ্যেই পরবর্তী সময়ে আস্থাহীনতার সংকট, যে আসলে সে গিয়ে আবার স্বৈরাচার হয়ে উঠবে কিনা, অথবা এই মানে জুলাই সনদ বাস্তবায়ন না হলে স্বৈরাচার হয়ে ওঠার প্রবণতা আছে। আপনারাও কি আসলে রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা রাখতে প্রবাদ পারছেন আছে না? না যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। বাংলাদেশের জনগণের হয়েছে কপাল খারাপ, এবং বাংলাদেশের জনগণের কপালে এমনই খারাপ যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে সে প্রকৃত অর্থে আর কোনো স্টেটসম্যান পায় নাই। স্টেটসম্যান যাকে বলে, পলিটিশিয়ান সে অনেক পেয়েছে, স্টেটসম্যান পায় নাই। তো এটা তো আমাদের আসলে কালেকটিভ কপাল খারাপ, তকদির খারাপ। তো বরং এইখানে যেটা বাস্তবতা, ধরেন জনগণ যে বিশ্বাস করবে বাংলাদেশের রাজনীতিকরা, দেখেন আমরা শত বকাঝকা করার পরও দিন শেষে ট্রাস্ট তো করতে হবে পলিটিশিয়ানদেরই, মানে আমরা করতে বাধ্য, আর তো আমাদের কোনো সেকেন্ড স্কোপ নাই, এটাই করতে হবে। কিন্তু ফ্যাক্ট যেটা, ধরেন আমি যদি রিসেন্ট পাস্টের ক্ষেত্রে বলি, সেটা হলো বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর একটা তুমুল সমঝোতা এবং ঐক্য হয়েছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনে। এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে একদিকে স্বৈরাচার, বাকি বিএনপি, আওয়ামী লীগ সবাই মিলে কিন্তু একটা পলিটিক্যাল কনসেনসাস তৈরি করেছিল, এবং তারা যে ঐক্যের রূপরেখা প্রণয়ন করেছিল। এরপরে স্বৈরাচারের পতন হলো। আপনার নিশ্চয়ই মনে থাকবার কথা যে স্বৈরাচার পতনের পরে আমাদের রাজনৈতিক দলগুলো একটা মাত্র সিগনিফিক্যান্ট ব্যাপার বাস্তবায়ন ছাড়া আর সবগুলো থেকে সরে এসেছে, একটাও তারা বাস্তবায়ন করে নাই। যেই রূপরেখা রাজনৈতিক দলগুলো মিলে বসে একসাথে দিয়েছিল, একটা হলো সেটা প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে আপনার পার্লামেন্টারি সিস্টেমে ব্যাক করা। তো এছাড়া এই যে সকলে বসলো, মানুষ আন্দোলন করলো, স্বৈরাচারের পতন হলো, তারপরে যে যার ঘরে ফিরে গেল। তো এইরকম যেহেতু এক্সপিরিয়েন্স, বিটার এক্সপিরিয়েন্স বাংলাদেশের মানুষের আছে, সুতরাং সে তো কারো উপরে ট্রাস্ট করতে ভয় পাবে। এই জন্য জনগণকে তো আর বকাঝকা করেও লাভ হবে না। এখন আমাদের কাজ হলো দুটো রাজনীতিবিদরা বারবার ট্রাস্টের পরীক্ষা দিতে থাকবেন। বরং জুলাইয়ে কি কাজ হয়েছে, জুলাইয়ের অর্জনটাকে, সেটা হলো আমরা যে কাউকে আঙুল তুলে প্রশ্ন করতে পারি, এবং যার দিকে আপা বলছে না যে বিএনপির দিকে এত তীর, কয়টা তীর, তো ব্যাপার হলো আপনি ধরেন যদি ঢিল ছুঁড়ে মারেন
একটা বাগানের মধ্যে কোন ঢিল মানে কোন গাছটায় সব থেকে বেশি ঢিল পড়বে, যেই গাছটায় ফল বেশি অথবা যেই গাছটা অনেক বড় মানুষকে ছায়া দেয়। বিএনপি হলো বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল, সুতরাং তার প্রতি তো বেশি ঢিল পড়বে। এখন তার কাজ হলো দুটো, সে চাইলে ওই দ্বিগুণ শক্তিতে ঢিল ফেরত দিতে পারে, আর একটা হলো না যে আমি বড় হিসেবে উত্তর দেওয়ার চেষ্টা করি। বিএনপিকেই প্রমাণ করতে হবে, আমরা চাই সেটা করুক। দেখেন বিএনপি শত সমালোচনার পরে হাজারবার আমরা বলেছি বিএনপি ফেল করলে সে ডুবলে একা ডুববে না, সে তো পুরো বাংলাদেশকে নিয়ে ডুববে। কারণ এই বিএনপি হলো বাংলাদেশপন্থী রাজনীতির সব থেকে বড় জায়গাটা, যাদের ঢাকার বাইরে আর কোনো কেবলা নাই, পলিটিক্যাল কেবলা। এখন এটা যদি কালেকটিভলি ফেল করে, সেই ফেলিওর তো আমাদের সবার। এই জন্য আমরা যেটা বলি যে বিএনপিকে আমাদের, আপা যেটা বলছিলেন না, একটু বলি যে শহীদ জিয়ার রাজনীতির কথা। আমার বরং এখন মন খারাপ হয় যে প্লিজ যে বিএনপির মধ্যে এখন নতুন একটা বিএনপি যারা কোনোদিন আন্দোলন সংগ্রামে ছিল না, কষ্ট করে নাই। আপনি কিন্তু ইদানিং ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আমি দেখছি যে বিএনপি শহীদ জিয়ার আদর্শে ফিরিয়া যাও। এই আমরা তো এটা বারবার বলছি যে যেই বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি, বেগম জিয়ার বিএনপি, তাদের মধ্যে কেউ কেউ এখন এমন একটা ইসলামোফোবিক বিএনপি করবার চেষ্টা করছে। তো এটা তো আমরা খুব পরিষ্কার বুঝতে পারতেছি যে যার আমি নাম বলছি না, কোনো একজন বড় রাজনীতিবিদ, বিএনপির বড় নেতা, তার মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন, তিনি কোনোদিন ফেসবুক প্রোফাইলটা পর্যন্ত আনলক করেন নাই, লক করে রেখেছেন। তার বাবা যে একটা বড় রাজনৈতিক দলের এত বড় নেতা সেটা পর্যন্ত বলেন নাই, কিন্তু এখন বিরাট করে তারা এমন এক্সপোজার নিয়ে হাজির হচ্ছেন, বাংলাদেশপন্থী কেউ কোনো কথা বললেই সেটা তাদের চিন্তার বাইরে গেলেই তাকে জামাতি বলা হচ্ছে। তো আপনারা এরকম কয়জনকে জামাতি বলবেন? তো এই যে যারা ইভেন তারেক রহমানকে দেশে আসার ক্ষেত্রে বিএনপির কোন গ্রুপ বাধাগ্রস্ত করছে এটুকু আমরা যে একদম জানি না তা কিন্তু না, তাকে ভয় দেখানো হচ্ছে বারবার যে প্লিজ আপনি আইসেন না, এটা হবে সেটা হবে। এবং তারেক রহমান সাহেব না আসলে এই বিএনপিকে নিয়ে তাদের সাথে বাণিজ্য করা সম্ভব হয়, এরকম ইস্যুস কিন্তু আছে। তো আমরা প্রত্যাশা করছি অতি শীঘ্রই তারেক রহমান সাহেব দেশে ফিরবেন এবং উনি এই বাণিজ্য নষ্ট করে দিবেন। আপা একদম 1 মিনিটে একটু বলবেন তাহলে। এই যে বিএনপি বড় দল, দায়িত্ব তার বেশি, যতই অভিযোগের তীর আসুক সবকিছু সামাল দিয়ে আস্থা অর্জনের জায়গাটা বিএনপিকেই আরো আগ বাড়িয়ে মানুষকে আশ্বস্ত করার যে ব্যাপারটা হাদি বলছিলেন, সেই জায়গায় আসলে বিএনপির এখন কি করণীয় বা বিএনপি কি করছে? এই আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পরে আমরা টিট ফর ট্যাট করছি না, ঢিলের পরিবর্তে পাটকেল মারছি না, কিন্তু এটা আপনি খুব ভালো করে দেখেন। 2-4টা কথার উত্তর না দিলেই নয়, যত উগ্র বডি ল্যাঙ্গুয়েজই দেখ না কেন স্বাভাবিক সাবলীলভাবেই দেওয়ার চেষ্টাটা আমরা করি প্রথমত। আর দ্বিতীয়ত আমাদের জেনারেশন হচ্ছে অরিজিনাল বিএনপি 80-র দশক, এটা আমরা একবারে রাজপথ থেকে উঠে আমরা আসছি এবং আমরা ওই 15 বছরের 9 বছর মাঠের ভিতরে আমাদের জীবন কিন্তু কেটে গেছে। তা আমাদের এই যে স্যাক্রিফাইস আমরা খুব কষ্ট পাই যখন খুব বিকৃতভাবে উপস্থাপন করা হয়। আর বিএনপি এমন একটা দল, এটা ইসলামিক মূল্যবোধ বিরোধী দল কিন্তু না, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে বিএনপি কিন্তু সংযোজন করেছে এবং আল্লাহ তাআলার প্রতি আস্থা এবং বিশ্বাস এটা কিন্তু বিএনপি সংযোজন করেছে। এবং বিএনপি ক্ষমতা আসলে ইসলামিক দলগুলোর তারা তাদের স্বাধীন জীবনযাপন করতে পারে এবং মধ্যপ্রাচ্যের যত সাহায্য অনুদান মসজিদ মাদ্রাসা গোরস্থান কেন্দ্রিক নির্বিঘ্নে তারা ভোগ করতে পারে। অতএব ইসলামিক কোনো ব্যক্তি কোনো সংগঠন বিএনপির তার আঘাতপ্রাপ্ত হয়েছে মূল্যবোধে, এইটা বললে দল থাকে ভাই, এইটা বললে আমার স্যাক্রিফাইসটা থাকে। এত অবমূল্যায়নের উত্তর আমি কি দিয়ে দেব? আমাকে নির্বাকভাবে তন্ময় দৃষ্টিতে বধিরের মতো তাকায় থাকা ছাড়া আমার কোনো পথ কিন্তু থাকে না। যে এত ইতিহাস বিকৃত কি করতে হয়? আজকে হেফাজত ইসলাম ইনারা কম কষ্ট করলো, পার্লামেন্ট থেকে শুরু করে রাজনৈতিকভাবে আমরা তাদের সপক্ষে কিভাবে স্ট্যান্ড নিছি। জামাত ইসলামের যুদ্ধ অপরাধীর বিচার যখন করছে, কয়টা জামাতের নেতারা বক্তৃতা দিচ্ছে? পার্লামেন্টে 2জন ছিল, একটাও দেয়নি। আমি যেভাবে দিছি, আমরা যেভাবে দিছি, টকশো দিগন্ত টিভিতে কে গেছে? আমরাই গেছি। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট 1983-73 কিভাবে বরখেলাপ হলো, সাক্ষীগুলোর অসংলগ্নতা কি এবং তথ্য প্রমাণ ছাড়াই কিভাবে ফাঁসির কাজটা ঝুলালো। বিএনপি ছাড়া কে ছাপাই গেছে? বিএনপি ছাড়া ত্রুটিগুলো কে ধরছে? শিশির মনির কোনো টকশো করছে? তাজুল ইসলাম কোনো টকশো করছে? এই গোলাম পরোয়ার কোনো টকশো করছে? পার্লামেন্টে কোনদিন বক্তব্য রাখছে? আজাদ সাহেব আমাদের সাথে এমপি ছিল, ধাক্কা মেরে বলতে পারি না যে ভাই আমরা যে এত বলছি আপনি উঠে বলেন ভাই আমরা আপনাকে সাপোর্ট দিচ্ছি, মানে তুলতে পারি না, চাটতে পারি না, এরকম পরিস্থিতি। তো আজকে একটা অনির্বাচিত সরকার আসছে, ইতিহাস নিজের ভুললে তো হবে না, কারণ কাপুরুষতা দেখায় এই পর্যায়ে আসছে। হঠাৎ করে আপনি বীর পুরুষ হয়ে গেলে আর আমাকে যদি বলেন এই দেশ তোমার না, আওয়ামী লীগের মতো তোমার শেষ পরিণতি, আমিও বলতে চাই এই দেশের মাটি কামড়ে পড়ে থাকবো। কে ছড়ায় কে হটায় এটা আমি দেখতে চাই, চ্যালেঞ্জ করে দিলাম আজকে আমি। আর ত্যাগী কন্ট্রিবিউশন আলারা অবশ্যই এরপরে ভুলভ্রান্তি করার কোনো সুযোগ নাই, তাদেরকেই রাজনীতি টানতে হবে,
যারা বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মাটি কামড়ে পড়ে থাকবো, জীবন যায় যাক, হাত থাক না থাক, নিজে বাঁচি আর না বাঁচি, এরকম প্রতিশ্রুতিবদ্ধ 80-র দশক থেকে আমাদের এই 25 পর্যন্ত আমাদেরকে তরুণ বলবেন না মধ্যবয়সী বলবেন, এগুলোর অভাব কিন্তু নাই। এবং আমরা সাচ্চার জাতীয়তাবাদী, ইসলামিক মূল্যবোধ চিন্তার চেতনা আমরা জাতীয়তাবাদী। আমার 90% মুসলিম কান্ট্রি, আমার এখানে সুযোগ আছে নাকি? কিন্তু আমি ইসলামকে রাজনীতিতে ব্যবহার করে অপব্যাখ্যা করে ফয়দা লুটার বিপক্ষে আমি একটা সোচ্চার কণ্ঠ। ইসলাম মুসলমানদের ধর্ম, কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার হাতিয়ার হিসেবে এত মহান ইসলাম ব্যবহৃত হতে পারে না। এখানে চরম আপত্তি আমার আছে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছে হাদি ভাই, যেটা হচ্ছে যে আপনারা তো প্রেশার গ্রুপ, কিন্তু রাজনৈতিক দল নয়। এই যে এরকম একটা পরিস্থিতি আসলে রাজপথ এবং হচ্ছে যে মুখোমুখি বলা যায়, কেউ বলছেন নির্বাচনের পরে নতুন সরকার এসে সেটা করবে, আর কেউ সেইটাকে করার জন্য আগেই হচ্ছে রাজপথে আন্দোলনে যেতে চায়। আপনারা প্রেশার গ্রুপ হিসেবে এই রাজপথের যেই আন্দোলন সেটাকে মিনিমাইজ করে জায়গাটা আপনারা সৌন্দর্য করার জন্য আপনাদের পক্ষ আমরা থেকে- বরাবর আগেও যেটা চেষ্টা করেছি, তখন বিএনপি, জামাত ইসলামী, অপরাপর অন্যান্য দল থেকেও সহযোগিতা পেয়েছি, এবারও এভাবে সহযোগিতা পাবো বলেই প্রত্যাশা করছি। আমরা যেটা চাই যে একটা জায়গা খুব ক্লিয়ার, যে প্লিজ জুলাই সনদ, দেখেন আপা যেটা বলেছে, জুলাই সনদ কিন্তু পূর্ণাঙ্গ হয় নাই। ভাই, জুলাই সনদে একদম 20 এখন এমন সেকেন্ডের কিছু মধ্যে শেষ জিনিস করতে আছে হবে। যেটা এখনো কমপ্লিট হয় না, ওটাকে কমপ্লিট করবার জন্য প্রয়োজনে আমরা আবার সকল দলের কাছে যাব, হাতে পায়ে ধরবো, তবু আপনারা বসেন, ঝগড়া করেন, কথা বলেন, মীমাংসা আসেন, কিন্তু জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনটা আমাদের ঈদের উৎসবের মতো ঐতিহাসিক শ্রেষ্ঠ নির্বাচন হবে বলে আমরা বিশ্বাস করি, এবং দলগুলো অবশেষে সবাই একমতে পৌঁছাবে বলেও আমরা বিশ্বাস করি নির্বাচনের আগে। তাহলে এখন যে পরিস্থিতিটা সেইটা আসলে তাহলে হ্যাঁ, মানে একটু একটু আন্দোলন যে যার মতো করুক না, মানে পলিটিক্সের তো যে যার মতো করবে, বিএনপি করবে, জামাত করবে, নইলে তো পলিটিক্স থাকে না। কিন্তু আমরা মনে করি এই সমস্ত পলিটিক্যাল শেষে বিএনপিও তার জায়গা থেকে একটু সরে আসবে, জামাত সরে আসবে, এনসিপি সরে আসবে, কারণ পলিটিক্স ইজ দ্য আর্ট অফ কম্প্রোমাইজ। এইটা যদি পলিটিক্যাল পার্টি করতে ব্যর্থ হয় তাহলে পুরো দেশের সবার, মানে আমরা সবাই একসাথে ফেল করব। হাদি ভাই, এতক্ষণ স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের সম্পাদকীয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। দেখা হবে আগামীকাল অন্য কোনো টপিকে, অন্য কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।